গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের গল্প ডেস্টিনি, লিখেছেন সুবর্ণা শারমিন নিশি। ম্যারেজ অ্যানিভার্সারির দিন যেখানে তন্ময়ের সাথে একসাথে হাসি মুখে কেক কাটার কথা, সেখানে ফেক হাসি হেসে একা একাই ঘর ভর্তি মানুষের সামনে কেক কাটলাম। একটু আগে ফোন করেও জানিয়েছে মিটিং পড়ে গেছে, আসতে পারবে না। আমি অনেকটাই দিশেহারা বোধ করছিলাম, তবুও একাই সবটা সামলে নিলাম। গেস্টদের খাওয়া দাওয়া শেষ হলে একে একে সবাই আমাকে শুভেচ্ছা জানিয়ে চলে গেলেন। ঘরে ফিরে শাড়ি গয়না খুলে ফ্রেশ হলাম। আজ আমার আর তন্ময়ের বিয়ের 4 বছর পূর্তি হলো। বছরখানেক আগেই আমি বাচ্চা নেওয়ার পরিকল্পনার কথা তন্ময়কে বলেছিলাম। ও হেসেই উড়িয়ে দিয়েছে, বলেছে এটা নাকি এনজয় করার সময়। আমি ভীষণ এনজয় করছি। ঘরের সমস্ত কাজ করছি, রান্নাবান্না, ঘর গোছানো, বারান্দার গাছগুলোর পরিচর্যা, কাপড় ধোয়া, বাসন মাজা, প্যারালাইজড শাশুড়ি মায়ের সেবা করে আমার জীবন কাটছে খুব এনজয় করে। যখন বাচ্চা নেওয়ার বিষয়টা ও হেসে উড়িয়ে দিয়েছিল, তখনই আমার মনের মধ্যে কেমন একটা সন্দেহের দানা বেঁধেছিল। কিন্তু আস্তে আস্তে প্রমাণ সামনে এলো, ওর ওপর থেকে বিশ্বাসটাও উঠে গেল। তাই আজ ওর না আসাতে আমি খুব যে দুঃখ পেয়েছি তা না, তবে অবশ্যই বিব্রত বোধ করছি। ওর গায়ে লেডিস পারফিউমের গন্ধ, মাঝে মাঝে কাপড় চোপড়ে লিপস্টিকের দাগ, গাড়িতে লেডিস ব্যাগ, সব কিছু আমাকে একটা কথাই মনে করিয়ে দিয়েছে, ও আর এখন আমার নেই, অন্য কারোর সাথে এখন তার মানসিক বসবাস, কিংবা কি জানি শারীরিকও হতে পারে। ও ফিরে এলো রাত 11:30টায়। খাবার বেড়ে দিলাম। মিটিংয়ের ক্লায়েন্টদের সাথে আমি খেয়ে এসেছি। সরি তিশা, আমি সত্যিই এখানে উপস্থিত থাকতে চেয়েছিলাম, কথা বললাম না। একটু হেসে খাবারগুলো উঠিয়ে রাখতে গেলাম। ইতিমধ্যে ও শুতে চলে গেছে। ঘরে ঢুকতেই বিছানা থেকেও প্রশ্ন করল, মাকে খাবার দিয়েছিলে নাকি ব্যস্ততার মধ্যে ভুলে গেছো? আমি যতই ব্যস্ত থাকি, মায়ের ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না। ওনাকে খাবার, ওষুধ সবই দিয়েছি, ডায়াপারও বদলে দিয়েছি। তোমার কি খুব ঘুম পাচ্ছে? কেন বলো তো? কিছু কথা বলতাম। বলো, হাই তুলতে তুলতে তন্ময় বলল। আমি জানি বাইরে তোমার একটা সম্পর্ক আছে। নির্দ্বিধায় ঠান্ডা গলায় ওর চোখে চোখ রেখে কথাটা বললাম। একটু চমকে উঠলেও ও সামলে নিল। অস্বীকার করতেই যাবে এমন সময় আমি বললাম, আমি তোমার সাথে কোনো ঝগড়াঝাটি চাই না। শুধু বলো আমার সমস্যাটা কোথায়, আমার মধ্যে খামতিটা কোথায়। তন্ময় চুপ করে রইল। তারপর আস্তে আস্তে বলল, আমি তোমার মধ্যে আগের মতো চার্মটা আর পাই না। একটু খুলে বলবে? সত্যি বলছি, আমি একটু রাগ করব না, কিংবা চিৎকারও করব না। তুমি ছিলে প্রাণবন্ত, উচ্ছল 20 বছর বয়সী এক মেয়ে, আর মাত্র 4 বছরেই তুমি পুরোপুরি বদলে গেছো। এখন তোমার কাছে আসলেই রান্নাঘরের পেঁয়াজ রসুনের গন্ধ আসে, হাতে হলুদের দাগ লেগে থাকে, ঘরে পুরনো জামা কাপড়, এলোমেলো চুল, একঘেয়ে রান্নাবান্না, চা দিই, চলো ঘুরে আসি, যেন একটা বৃত্তের মধ্যে আমি ঘুরছি। আমার বিরক্ত লাগে তিশা। বুঝতে পারছি। আচ্ছা, ওই মেয়েটির নাম কি? সে কি করে? খুব সুন্দরী বুঝি? তন্ময় আবার চুপ। বলো, আমার সাথে তুমি সব শেয়ার করতে পারো। তোমার সাথে ওই মেয়ের সম্পর্ক অন্তত 2 বছরের। আমি জেনেও চুপ করে আছি। এখন সব তোমার কাছ থেকে পরিষ্কারভাবে জানতে চাই। ওর নাম জেফার, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তন্ময় মাথা নিচু করে রইল। তোমরা বিয়ে করতে চাও? ঠান্ডা গলায় বললাম। তন্ময় অবিশ্বাসী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এভাবে ঘোরাঘুরি করলে খারাপ দেখায়। তোমাদেরকে বেশ কয়েক জায়গায় দেখা গেছে, আমি শুনেছি। এটা আমার সুনামের সাথে যায় না। তুমি বরং বিয়ে করে ফেলো।
তুমি তাহলে ডিভোর্স চাইছো? না না, একদম না। মানে? দেখো, আমার ডিভোর্স হলে যাওয়ার জায়গা তো আছে, কিন্তু সম্মান তো থাকবে না। বাবা মাকে সবাই কি বলবে? তারা মনে কষ্ট পাবেন। আমি তোমার কথা বুঝতে পারছি না তিশা, তুমি আসলে কি চাইছো? তন্ময় কেমন যেন ঘোর ঘোর চোখে কথাগুলো বলছে। আমাকে ছাদের রুম দুটো দিয়ে দাও, আমি ওখানেই থাকবো। আমি তোমাদের মাঝখানে কখনো আসবো না, কথা দিচ্ছি। একটা চাকরি জোগাড় করে নেব। তুমি তো জানোই আমার দূর সম্পর্কের এক মামা আছেন, বেশ বড়লোক। ওনার কোম্পানিতে আমি চাইলেই ঢুকতে পারবো, কোনো সমস্যা নেই। শুধু আমি এই বাড়িতে থাকতে চাই, আর নামের আগে ডিভোর্সি ট্যাগটা আপাতত লাগাতে চাই না। কথা শেষ হলে দুজন দুদিকে ফিরে ঘুমিয়ে গেলাম। অনেক দিন পর বেশ শান্তিতে ঘুম হলো। তবে সকালে উঠে মনে হয়েছে তন্ময় বোধহয় একেবারেই ঘুমোয়নি। মাসখানেক পর জেফার এই বাড়িতে নতুন বউ হয়ে এলো। আমি অনেক আগেই আমার জিনিসপত্র নিয়ে ছাদের ঘরে শিফট করে গেছি। চাকরিতেও জয়েন করেছি, সপ্তাহখানেক হয়ে গেল। আমি আমার মতোই থাকি, কখনোই নিচে আসি না। শুধুমাত্র অফিস যাওয়া আর আসার সময় সিঁড়িটা পার করতে হয়। খুব ইচ্ছে হয় দরজার ওই পাশে শাশুড়ি মাকে গিয়ে একবার দেখি, কিন্তু মনের ইচ্ছাকে দমন করি। তন্ময় নতুন বউ নিয়ে বেশ সুখে আছে, হানিমুনটাও করে এসেছে। ও এখনো আমার ফেসবুক ফ্রেন্ড, কাজেই সবকিছুই আমি দেখতে পাই। দিন কাটতে লাগলো। একটা কাজের লোক রেখেছি, সে এসে প্রতিদিন রান্নাবান্না, ঘর গুছোনো, কাপড় ধোয়া, বাসন মাজা এই সমস্ত কাজগুলো করে দিয়ে যায়। না রাখলেও চলতো, কারণ এইসব করে আমি অভ্যস্ত। কিন্তু আমি এখন নিজের প্রতি একটু সময় দিতে চাই। নিয়মিত জিমে যাই, প্রতি মাসে পার্লারেও যাই। আমার শরীর থেকে এখন আর পেঁয়াজ রসুনের গন্ধ আসে না, বরং দামি পারফিউমের গন্ধ আসে। বেশ কিছু ভালো ব্র্যান্ডের জামা কাপড়, জুতো, ব্যাগ, কসমেটিক্স সবই কিনেছি আর ব্যবহারও করছি। এখন আমার আলাদা একটা সার্কেল আছে। বন্ধুদের সাথে মাঝে মাঝে ঘুরতে যাই। কয়েকদিন আগে অফিস থেকে সবাই মিলে 2 দিনের ট্রিপেও গিয়েছিলাম। এখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই চমকে উঠি। সত্যি আমি এত সুন্দর? 1 বছরও গড়ালো না, আমার স্বামীর তার নতুন স্ত্রীর সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না। সারাক্ষণ ঝগড়াঝাটি লেগেই আছে। একদিন অফিস থেকে বের হয়েছি, এমন সময় কাকতালীয়ভাবে ওর সাথে দেখা। অনেকদিন পর ওকে সরাসরি দেখলাম। কেমন যেন বিধ্বস্ত লাগছে, আর ও আমাকে দেখে চমকে গেছে। তিশা, তুমি এখানে? হ্যাঁ, এটাই তো আমার অফিস। আমি হাত দিয়ে ডান পাশে দেখালাম। দেখলাম ও আমার পা থেকে মাথা পর্যন্ত দেখছে, যেন আমাকে এই নতুন রূপে দেখে সে বিস্মিত। তুমি এখানে কি করো? প্রশ্ন করলাম। উত্তর না দিয়ে ও বলল, তোমার সময় হবে, চলো ওই সামনের ক্যাফেটায় বসি। ওর সাথে বসে কফি খাওয়ার কোনো আগ্রহ আমার নেই, কিন্তু ও কি বলতে চায় সেটা শোনার যথেষ্ট আগ্রহ আমার আছে, তাই দ্বিমত করলাম না। কফিতে চুমুক দিয়ে সে তার দুঃখের কথা আমাকে শোনাতে লাগলো। জেফার মাকে একদম পছন্দ করে না, তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিতে বলে। জেফার বদলে গেছে। আগে যেই জেফার অনেক স্টাইলিশ ছিল, সে নাকি হঠাৎ করে খারাপ হয়ে গেছে। ওর গা থেকে বাজে গন্ধ আসে, ওর মেজাজ খিটখিটে হয়ে গেছে, যখন তখন ঝগড়া শুরু করে দেয়। চাহিদা মতো কিছু না পেলে চিৎকার চেঁচামেচি করে। বিয়ের আগের সাথে এখনকার তন্ময়ের তুলনা করে। আগে না চাইলেই পেত, আর এখন চেয়েও পাচ্ছে না, এটাই বড় অভিযোগ। গতকাল রাগ করে তার বাবার বাড়িতে চলে গেছে। কফির কাপটা নামিয়ে আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলাম। আজ আমার চোখে কোনো কষ্ট নেই, রাগ নেই, অভিমানও নেই, শুধু অদ্ভুত এক শান্তি। তন্ময় গলা নামিয়ে দিয়ে বলল, তিশা, আমি ভুল করেছি, আমি বুঝতে পারছি, তুমি ফিরে এসো। হালকা হেসে বললাম, আমি কোথাও যাইনি তন্ময়, তুমিই আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। তুমি বলেছিলে আমার গা থেকে পেঁয়াজ রসুনের গন্ধ আসে। জানো, সেই গন্ধটা ছিল সংসারের, দায়িত্বের, ভালোবাসার। আর এখন যে পারফিউমের গন্ধ পাচ্ছ, সেটা স্বাধীনতার। তন্ময় অসহায়ভাবে বলল, আমি জেফারের সাথে আর থাকতে পারছি না, প্রতিদিন ঝগড়া।
এখন বুঝতে পারছি তুমি কত কিছু সহ্য করেছো। তুমি যা চেয়েছিলে তাই তো পেয়েছো তন্ময়। প্রাণবন্ত, স্টাইলিশ, রান্নাঘরের গন্ধহীন জীবন। এখন ভোগ করো। তুমি আমাকে আরেকটা সুযোগ দাও। আমি তোমার স্ত্রী ছিলাম, কাগজে কলমে অবশ্য এখনো আছি, তবে তুমিও জানো সেই সম্পর্ক আমাদের মাঝে এখন আর নেই। আমি তোমার জন্য কোনো অপশন না, যে যখন খুশি বেছে নেবে, যখন খুশি ছুঁড়ে ফেলবে। কথাটা শুনে তন্ময় থমকে গেল। দিন কয়েক পর বাড়ি ফিরে সরাসরি তন্ময়ের রুমে গেলাম। টেবিলের উপর খামটা রাখলাম, ডিভোর্স লেটার। দেখলাম আগে থেকেই ওখানে একই রকম আরেকটা খাম পড়ে আছে। মনে মনে হাসলাম। এই প্রথম কোনো পুরুষ বোধহয় একই দিনে দুটি ডিভোর্স লেটার পেয়েছে। তন্ময়ের চোখ লাল হয়ে আছে। শান্ত গলায় বললাম, আজ তুমি দুটো সম্পর্কের ভাঙনের সামনে দাঁড়িয়ে আছো। একটা তুমি গড়েছিলে লোভে, আরেকটা গুড়িয়ে দিয়েছিলে অন্ধকারে। তিশা, তুমিও বদলে গেলে। তোমার কাছ থেকে তো এটা আশা করিনি। ফিরে এসো আমার কাছে। যেন তন্ময়ের করুণ আরতি। না, আমি বদলাইনি। আমি শুধু শিখেছি, যার মন পরিষ্কার না তার কাছে ঘরের মানুষ বেশি দিন ভালো লাগে না। সব সময় বাইরের মানুষটাই বেশি উজ্জ্বল মনে হয়, কারণ যা কিছু অধরা থাকে তাই সুন্দর। তন্ময় কাঁপা গলায় বলল, তিশা প্লিজ। থামিয়ে দিয়ে বললাম, তুমি বলেছিলে আমি বদলে গেছি। ঠিকই বলেছিলে, আমি বদলেছি, কারণ আগের তিশা শুধু অন্যদের ভালোবাসতে জানত, এখনকার তিশা নিজেকেও ভালোবাসতে জানে। আর কথা না বাড়িয়ে আমি শাশুড়ি মায়ের রুমে ঢুকলাম। বৃদ্ধা মায়ের কাঁপা হাত ধরে বললাম, চলুন মা, এবার আমরা একটু নিজের মতো থাকি। তন্ময় হতভম্ব হয়ে দাঁড়িয়ে, তুমি মাকে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, তুমি যদি আমাকে নিশ্চয়তা দিতে পারো যে তুমি ওনাকে আমার মতো যত্নে রাখবে, তবে অবশ্যই আমি ওনাকে রেখে যাব। তন্ময়ের চোখে জল। তবে সে একপাশে সরে দাঁড়ালো, যেন যাবার জায়গা দিচ্ছে। কাঁপা গলায় বলল, তিশা, আমি তোমাকে হারাতে চাই না। তুমি অনেক আগেই হারিয়েছ, যেদিন আমার হাতের যত্নের ছাপটা না দেখে হলুদের দাগ দেখেছিলে। মনে রেখো তন্ময়, যে মানুষ ঘরের ভেতর ভালোবাসা খুঁজে পায় না, সে বাইরে কখনো শান্তি পায় না। নতুন ফ্ল্যাট, ছোট্ট কিন্তু পরিপাটি। বারান্দায় কয়েকটা গাছ। ভেতরে শাশুড়ি মা হুইল চেয়ারে বসে রোদ নিচ্ছেন। আমি অফিস থেকে ফিরে দরজায় দাঁড়িয়ে এক মুহূর্ত চোখ বন্ধ করলাম। মা আমার দিকে তাকিয়ে হাসলেন। কেমন যেন একটা নিশ্চয়তার, ভরসার নিঃশ্বাস নিলাম প্রাণ ভরে। সম্বিত ফিরল ফোনের নোটিফিকেশনে। তন্ময়ের ফ্রেন্ড রিকোয়েস্ট। ডিভোর্স দেব এই সিদ্ধান্ত নেবার পর ওকে আনফ্রেন্ড করে দিয়েছিলাম। মৃদু হেসে ডিলিট করে দিলাম। আয়নারা প্রতিদিনের পর আমায় যেন ফিসফিস করে বলছে, যা অধরা থাকে তাই সুন্দর। আর তুমি এখন অধরা। সিদ্ধান্ত নিলাম ওর কাছে সারা জীবন অধরাই থাকবো।